আজকের গল্পটা শুরু করার আগে শুধু একটা প্রশ্ন করি। আপনি কি কখনো এমন কোনো কলেজ দেখেছেন যেখানে প্রতিদিন সকাল হয়, ক্লাসও চলে, কিন্তু কিছু ছাত্রের উপস্থিতি খাতায় নাম উঠলেও তারা আসলে বহু বছর আগেই মারা গেছে? ভাবছেন এটা অসম্ভব? তাহলে আজ রাতের গল্পটা শেষ পর্যন্ত শুনুন, কারণ এই গল্পের প্রতিটি ঘটনা এমন এক অভিশপ্ত কলেজকে ঘিরে যেখানে রাত 12টার পর করিডোরে পায়ের শব্দ শোনা যায়, খালি ক্লাসরুম থেকে ভেসে আসে উপস্থিতি ডাকার আওয়াজ। আর যে একবার সেই ডাকে সাড়া দেয় সে আর কখনো আগের মতো মানুষ হয়ে ফিরতে পারে না। আজকের গল্প হন্টেড কলেজ। আপনারা দেখছেন হরর বাংলা। আলো নিভিয়ে হেডফোন কানে দিয়ে সাহস থাকলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। বৃষ্টি পড়ছিল টুপটাপ করে। আকাশটা এমন কালো হয়েছিল যেন সূর্য আজ আর উঠতেই চায়নি। বাতাসে ছিল এক অদ্ভুত গন্ধ, পুরনো দেয়াল, ভেজা মাটি আর অনেক দিনের জমে থাকা স্যাঁতস্যাঁতে নীরবতার গন্ধ। রিফাত বাস থেকে নেমে চারদিকে তাকাল। তার সামনে দাঁড়িয়ে আছে বিশাল একটা পুরনো কলেজ ভবন। দেয়ালের রং উঠে গেছে অনেক আগেই, কোথাও কোথাও ইট বেরিয়ে এসেছে। জানালার গ্রিল মরিচা ধরে লালচে হয়ে গেছে। ভবনের ওপর অসংখ্য কাক বসে আছে, অথচ আশ্চর্যের বিষয় একটা কাকও ডাকছে না। সবকিছু অস্বাভাবিকভাবে চুপচাপ। রিফাত নিজের ব্যাগটা কাঁধে ঠিক করে ভেতরে ঢুকে গেল। নতুন সেশন শুরু হয়েছে। বাবার চাকরির বদলির কারণে মাঝপথে তাকে এই কলেজে ভর্তি হতে হয়েছে। গেটের পাশে বসে থাকা বৃদ্ধ দারোয়ান ছেলেটার দিকে একবার তাকিয়ে আবার নিচের দিকে মুখ নামিয়ে নিল। রিফাত এগিয়ে গিয়ে বলল, চাচা, অফিস রুমটা কোন দিকে? বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো এতটাই ফ্যাকাসে যে মনে হচ্ছিল বহুদিন ঘুমায়নি। সে আস্তে করে বলল, অফিস পাবা, সোজা যাও। তারপর একটু থেমে আবার বলল, কিন্তু সন্ধ্যার আগে বের হয়ে যাইও। রিফাত হেসে ফেলল। কেন? বৃদ্ধ এবার উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল। এমন দৃষ্টি, যেন সে কিছু বলতে চায় কিন্তু বলতে ভয় পাচ্ছে। রিফাত ব্যাপারটা গুরুত্ব দিল না। অফিসে ভর্তি সংক্রান্ত কাজ শেষ হতে বিকেল হয়ে গেল। একজন স্যার তাকে ক্লাসরুম দেখিয়ে দিলেন। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে রিফাত লক্ষ্য করল, পুরো কলেজে অদ্ভুত একটা নীরবতা। এত বড় কলেজ, তবু ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম। যাদের দেখছে তারাও খুব আস্তে কথা বলছে। কেউ হাসছে না, কেউ দৌড়াচ্ছে না, কেউ হইচই করছে না। মনে হচ্ছে সবাই যেন কোনো অদৃশ্য নিয়ম মেনে চলছে। প্রথম ক্লাসেই তার পাশে বসেছিল এক ছেলে। ছেলেটা নিজেই পরিচয় দিল, আমি নাইম। আমি রিফাত। নাইম একটু হাসল। নতুন? হুম। কতদিন থাকবা? রিফাত অবাক হয়ে বলল, মানে? এই কলেজে সবাই বেশি দিন থাকে না। রিফাত হেসে বলল, পড়াশোনা কঠিন নাকি? নাইম এবার হাসল না, বরং জানালার বাইরে তাকিয়ে বলল, কঠিন পড়াশোনা না, কঠিন হল রাত। রিফাত কিছু বলার আগেই ক্লাসে স্যার ঢুকে পড়লেন। দিনটা মোটামুটি ভালোই গেল, কিন্তু কলেজ ছুটি হওয়ার সময় একটা ঘটনা ঘটল। সব ছাত্রছাত্রী একসঙ্গে গেটের দিকে দৌড়ে বেরিয়ে যাচ্ছে, যেন সবাই কোথাও পৌঁছাতে দেরি করে ফেলেছে। রিফাত অবাক হয়ে নাইমকে জিজ্ঞেস করল, এত তাড়া কেন? নাইম বলল, সন্ধ্যার আজানের আগে এই কলেজ ফাঁকা হয়ে যায়। কেন? কারণ। সে বাকিটা বলল না। হঠাৎ দূরে দাঁড়ানো বৃদ্ধ দারোয়ান চিৎকার করে উঠল, দ্রুত বের হও, দ্রুত, আজ আকাশ ভালো না। সবাই ছুটে বেরিয়ে গেল। রিফাতও বেরিয়ে এল। পেছনে তাকিয়ে সে দেখল, পুরো কলেজটা আবার আগের মতো নিঃশব্দ হয়ে গেছে, যেন কখনো এখানে কেউ ছিলই না। পরদিন সকালে ক্লাসে এসে রিফাত লক্ষ্য করল, একটা বেঞ্চে কেউ বসে না। পুরো ক্লাস ভর্তি।
শুধু শেষ সারির ডান পাশের বেঞ্চটা একেবারে খালি। সে সেখানে বসতে যাচ্ছিল। হঠাৎ সবাই একসঙ্গে বলে উঠল, ওখানে বসবেন না। রিফাত থেমে গেল। কেন? কেউ উত্তর দিল না। নাইন ধীরে ধীরে এসে তাকে অন্য জায়গায় বসিয়ে দিল। ওটা ফাঁকাই থাকে। কেন? অনেক প্রশ্ন কইর না। রিফাত বিরক্ত হয়ে বলল, তোমরা সবাই এমন আচরণ করো কেন? নাইন নিচু গলায় বলল, কারণ ওই বেঞ্চে এখনো একজন বসে। রিফাত চারদিকে তাকাল। বেঞ্চটা সম্পূর্ণ খালি। সে বলল, কোথায়? নাইন খুব ধীরে বলল, তুমি দেখতে পাও না? আমরা সব সময়ও পাই না। কিন্তু সে আমাদের দেখে। রিফাত হেসে উড়িয়ে দিল। ভূতের গল্প শুনিয়ে নতুন ছাত্রকে ভয় দেখানোর চেষ্টা। এমন ঘটনা অনেক জায়গাতেই হয়। সে এসব বিশ্বাস করে না। কিন্তু সেই দিন দুপুরে তার বিশ্বাসে প্রথম ফাটল ধরল। শেষ ক্লাস চলছিল। হঠাৎ পুরো কলেজের বিদ্যুৎ চলে গেল। অন্ধকার, একেবারে ঘুটঘুটে অন্ধকার। জানালার বাইরে আকাশ কালো। মেঘের গর্জন, বৃষ্টির শব্দ। কয়েক সেকেন্ড পর করিডোরে কারো হাঁটার শব্দ। ঠক ঠক ঠক। একদম ধীরে, যেন ভারী জুতো পরে কেউ হাঁটছে। সবাই চুপ। স্যারও চুপ। রিফাত অবাক হয়ে দেখল, স্যারের মুখ সাদা হয়ে গেছে। হাঁটার শব্দটা ধীরে ধীরে ক্লাসরুমের দরজার সামনে এসে থামল। তারপর খুব আস্তে দরজায় 3 বার টোকা পড়ল। ঠক ঠক ঠক। কেউ নড়ল না। কেউ কথা বলল না। রিফাত উঠে দরজা খুলতে যাবে। ঠিক তখনই স্যার বজ্রকণ্ঠে বলে উঠলেন, বসো। কেউ দরজা খুলবে না। রিফাত থেমে গেল। তার বুকের ভেতর কেমন যেন কাঁপতে শুরু করেছে। দরজার ওপাশে আবার শব্দ হল। এবার মনে হল কেউ খুব ধীরে ধীরে ফিসফিস করে বলছে, স্যার, আমি কি ভিতরে আসতে পারি? সেই কণ্ঠটা ছিল একজন কিশোরের। কিন্তু তার ভেতরে এমন এক ঠান্ডা শূন্যতা ছিল যা শুনে রিফাতের হাত পা অবশ হয়ে গেল। ক্লাসের ভেতরে সবাই মাথা নিচু করে বসে রইল। কেউ উত্তর দিল না। আর ঠিক তখনই ক্লাসরুমের একেবারে শেষের খালি বেঞ্চটার ওপর ধীরে ধীরে নিজে থেকেই একটা ভেজা পানির ফোঁটা পড়ল। তারপর আরেকটা, আরেকটা। যেন অদৃশ্য কেউ বৃষ্টিভেজা শরীর নিয়ে সেখানে এসে বসেছে। রিফাতের চোখ আটকে রইল শেষ বেঞ্চটার দিকে। সেখানে কেউ নেই। তবু বেঞ্চের কাঠের ওপর টুপ টুপ করে পানি পড়ছে। একসময় সেই পানির ফোঁটাগুলো বেঞ্চ বেয়ে মেঝেতে গড়িয়ে পড়তে শুরু করল। কিন্তু আশ্চর্যের বিষয়, ক্লাসরুমের অন্য কোথাও এক ফোঁটা পানিও নেই। ছাদের কোথাও চুইয়ে পড়ছে না। শুধু ওই একটি বেঞ্চেই ভিজছে। রিফাত নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার বুকের ভেতর ধুকপুক শব্দ যেন পুরো ক্লাসরুমে শোনা যাচ্ছে। হঠাৎ বাইরে বজ্রপাত হল। সাদা আলো এক মুহূর্তের জন্য পুরো ঘর আলোকিত করে আবার অন্ধকারে ডুবে গেল। সেই এক ঝলক আলোতেই রিফাত দেখল, শেষ বেঞ্চে কেউ একজন বসে আছে। কলেজ ড্রেস পরা, মাথা নিচু, ভেজা চুল মুখ ঢেকে রেখেছে। 2 হাত বেঞ্চের ওপর, যেন অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছে। আলো নিভতেই আবার বেঞ্চটা খালি। রিফাত নিজের অজান্তেই হাঁপ ছেড়ে উঠল। স্যার! কিন্তু তার গলা দিয়ে শব্দ বের হল না। ঠিক তখনই করিডোরের সেই পায়ের শব্দ আবার শুরু হল। ঠক ঠক ঠক। এবার শব্দটা দরজার সামনে থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল, যতক্ষণ না পুরোপুরি মিলিয়ে গেল। কয়েক সেকেন্ড পরে বিদ্যুৎ ফিরে এলো। ক্লাসে আবার আলো জ্বলে উঠল।
সবাই যেন একসঙ্গে শ্বাস নিল। স্যার চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর কোনো কথা না বলেই বই বন্ধ করলেন। আজকের ক্লাস এখানেই শেষ। কেউ দেরি করবে না। সবাই এখনই বাড়ি যাবে। একজন ছাত্র সাহস করে জিজ্ঞেস করল, স্যার, আজ আবার কি সে এসেছিল? স্যার উত্তর দিলেন না। শুধু দরজার দিকে তাকিয়ে খুব আস্তে বললেন, আজ সে একা ছিল না। এই কথা শুনে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। কলেজের গেটের বাইরে বেরিয়ে রিফাত নাইমকে ধরে ফেলল। সত্যিটা বলো, আজ আমি কি দেখলাম? নাইম অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুমি যা দেখছ সেটা সবাই দেখে না। শেষ বেঞ্চে কে বসে? নাইম চারদিকে তাকিয়ে নিশ্চিত হল আশেপাশে কেউ নেই। তারপর নিচু গলায় বলল, বহু বছর আগে এই কলেজে এক ছাত্র পড়ত। খুব মেধাবী ছিল। সবাই তাকে ভালোবাসত। একদিন পরীক্ষার আগের রাতে সে কলেজে এসেছিল নাকি। তারপর সে আর বাড়ি ফেরেনি। পরদিন সকালে তাকে পাওয়া যায় শেষ বেঞ্চে বসা অবস্থায়, মৃত। রিফাত থমকে গেল। কিভাবে মারা গিয়েছিল? কেউ জানে না। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে খুন, আর অনেকে বলে সে মারা যায়নি, সে এখনো পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় আছে। রিফাত বিরক্ত হয়ে বলল, এসব গুজব। নাইম তার চোখের দিকে তাকিয়ে বলল, গুজব হলে আজ দরজায় কে নক করেছিল? রিফাত কোনো উত্তর দিতে পারল না। সেদিন রাতে বাড়িতে ফিরে সে অনেক চেষ্টা করেও ঘুমাতে পারছিল না। বারবার সেই ভেজা বেঞ্চটা চোখের সামনে ভেসে উঠছে। রাত গভীর হতে হঠাৎ তার মোবাইল বেজে উঠল। অচেনা নম্বর। সে রিসিভ করল। হ্যালো। ওপাশে কেউ কথা বলছে না। শুধু ধীরে ধীরে কেউ যেন হাঁটছে। ঠক ঠক ঠক। রিফাতের বুক ঠান্ডা হয়ে গেল। সে আবার বলল, কে? এবার খুব আস্তে একটা কণ্ঠ শোনা গেল, আগামীকাল শেষ বেঞ্চে বসো। তারপর লাইন কেটে গেল। রিফাত সঙ্গে সঙ্গে নম্বরটায় কল ব্যাক করল। স্ক্রিনে লেখা উঠল, এই নম্বরটির কোনো অস্তিত্ব নেই। সে নিজের মাথা ঝাঁকাল। হয়তো কেউ মজা করছে। নিজেকে এভাবেই বোঝাতে লাগল। কিন্তু ঠিক তখনই ঘরের জানালায় টক 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 তিনবার টোকা পড়ল। রিফাত ধীরে ধীরে জানালার কাছে গেল। বাইরে বৃষ্টি পড়ছে। অন্ধকার। কেউ নেই। সে জানালা বন্ধ করতে যাবে। ঠিক তখনই কাঁচের ওপরে ভেতরের দিক থেকে নয়, বাইরের দিক থেকেও নয়, কুয়াশার মতো ভেজা দাগে ধীরে ধীরে কিছু অক্ষর ফুটে উঠতে লাগল। উপস্থিত। তারপর রোল নম্বর। তারপর রিফাত। শেষে একটা মাত্র শব্দ, আসবে। এক ঝটকায় ঘরের সব আলো নিভে গেল। পুরো ঘর অন্ধকারে ডুবে গেল। রিফাতের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। অন্ধকারের ভেতরেই সে শুনতে পেল, তার ঘরের এক কোণ থেকে কেউ খুব ধীরে উপস্থিতি ডাকছে। রিফাত। একটু বিরতি। উপস্থিত। তার বুকের ভেতর ধক করে উঠল। সে কোনো উত্তর দিল না। কিন্তু সেই কণ্ঠ আবার এলো, এবার আগের চেয়ে একটু কাছে। রিফাত। উপস্থিত। আর ঠিক তখনই তার বিছানার নিচ থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক জোড়া ভেজা, কাদা মাখা হাত। যেন কেউ অনেকক্ষণ ধরে সেখানে লুকিয়েছিল। বিছানার নিচ থেকে বেরিয়ে আসা কাদা মাখা হাত দুটো ধীরে ধীরে মেঝের ওপর ঘষতে এগোতে লাগল। খস খস খস। রিফাতের বুকের ভেতরটা যেন জমে বরফ হয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। তার দুই পা যেন মেঝের সঙ্গে আটকে গেছে।
হাত দুটো বিছানার পাশ পর্যন্ত এসে থেমে গেল। তারপর ধীরে ধীরে একটা মুখ বেরিয়ে আসতে শুরু করল। লম্বা ভেজা চুলে ঢাকা মুখ, সাদা হয়ে যাওয়া ঠোঁট, আর দুটো চোখ যেন সম্পূর্ণ সাদা, মনি নেই। চোখ দুটো একদৃষ্টিতে রিফাতের দিকে তাকিয়ে আছে। তারপর সেই ঠোঁট দুটো নড়ল। খুব ধীরে, খুব ঠান্ডা একটা কণ্ঠে সে বলল, উপস্থিতি না দিয়ে কেউ পাশ করতে পারে না। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। একটা বিকট বজ্রপাতের শব্দে রিফাত চোখ বন্ধ করে ফেলল। 2 সেকেন্ড, 3 সেকেন্ড। আবার যখন চোখ খুলল, ঘরে কেউ নেই। বিছানার নিচেও না, মেঝেতেও না। শুধু কাদা মাখা 2 হাতের দাগ বিছানা থেকে দরজা পর্যন্ত টেনে নিয়ে গেছে। রিফাত আর এক মুহূর্ত ঘরে থাকল না। সারা রাত সে আলো জ্বালিয়ে বসে রইল। পরদিন সকালে তার চোখ লাল। সারা রাত সে এক মুহূর্ত ঘুমাতে পারেনি। কলেজে পৌঁছাতেই নাইম তাকে দেখে চমকে উঠল। তোর কি অবস্থা? রিফাত নিচু গলায় সব ঘটনা খুলে বলল। সব শুনে নাইমের মুখ ফ্যাকাসে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, সে তোর বাসায় চলে গেছে। এটা ভালো লক্ষণ না। রিফাত বিরক্ত হয়ে বলল, তুমি বারবার সে বলছ। কে সে? নাইম উত্তর দিল না, বরং বলল, আজকে যদি কিছু অস্বাভাবিক দেখিস, কোনোভাবেই তার দিকে তাকিয়ে থাকবি না। বিশেষ করে যদি সে তোকে নাম ধরে ডাকে। সেদিন কলেজে অদ্ভুত একটা পরিবেশ। শিক্ষকরা আসছেন, ক্লাস নিচ্ছেন, সবই স্বাভাবিক, কিন্তু প্রত্যেকের মুখে চাপা ভয়। করিডোরে দাঁড়িয়ে 2জন শিক্ষক নিজেদের মধ্যে কথা বলছিলেন। রিফাত পাশ দিয়ে যাওয়ার সময় কথাগুলো কানে এলো। আবার শুরু হয়েছে। এবার মনে হয় নতুন কাউকে বেছে নিয়েছে। আগের বারের মতো ঘটনা যেন না ঘটে। রিফাত থেমে যেতে চাইছিল। ঠিক তখনই তারা 2জন একসঙ্গে তার দিকে তাকালেন। এমনভাবে তাকালেন যেন তারা জানেন নতুন সেই মানুষটিকে। দুপুরের ক্লাস। আজ ইতিহাস পড়াচ্ছেন একজন বয়স্ক স্যার। তিনি হঠাৎ রোল কল শুরু করলেন। একজন একজন করে সবাই উত্তর দিচ্ছে। রোল 1, উপস্থিত। রোল 2, উপস্থিত। এভাবেই চলছিল। হঠাৎ স্যার একটা রোল নম্বর ডাকলেন। রোল 17। পুরো ক্লাস নিস্তব্ধ। কেউ উত্তর দিল না। স্যার আবার ডাকলেন। রোল 17। হঠাৎ শেষ বেঞ্চের দিক থেকে খুব ধীরে একটা কণ্ঠ ভেসে এল। উপস্থিত। কণ্ঠটা এত ঠান্ডা, যেন বহুদিন মাটির নিচে চাপা পড়ে থাকা কারো গলা। রিফাতের শরীর শিউরে উঠল। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে শেষ বেঞ্চের দিকে তাকাল। আজ সেখানে একজন নয়, 2জন বসে আছে। 2জনেরই মাথা নিচু, ভেজা ইউনিফর্ম, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। তাদের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু আশ্চর্যের বিষয়, ক্লাসের আর কেউ যেন তাদের দেখছেই না। স্যারও না, শুধু রিফাত। ঠিক তখনই 2জন একসঙ্গে মাথা তুলল। ধীরে, খুব ধীরে। তাদের মুখে কোনো চোখ নেই। যেখানে চোখ থাকার কথা, সেখানে শুধু কালো অন্ধকার, আর ঠোঁটে অস্বাভাবিক বড় একটা হাসি। 2জন একসঙ্গে ফিসফিস করে বলল, আর একজন বাকি। রিফাত ভয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল। চেয়ারটা ধপাস করে পড়ে গেল। পুরো ক্লাস তার দিকে তাকাল। স্যার রেগে বললেন, কি হয়েছে? রিফাত কাঁপা হাতে শেষ বেঞ্চের দিকে দেখাল। ওখানে, ওখানে। সবাই তাকাল। বেঞ্চটা আবার খালি, একেবারে খালি। কেউ নেই। নাইম ধীরে ধীরে রিফাতের হাত চেপে ধরল। তার হাত বরফের মতো ঠান্ডা। সে ফিসফিস করে বলল,
ওরা চায় তুই ওদের দেখতে থাক। যেদিন শুধু তুই দেখবি আর অন্য কেউ দেখবে না, সেদিন তুই আর ফিরতে পারবি না। রিফাতের বুকের ভেতর কাঁপুনি আরও বেড়ে গেল। কিন্তু সে তখনও জানত না, এই কলেজের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ক্লাসরুম নয়, বরং নিচতলার সেই পুরনো লাইব্রেরি, যেটা বহু বছর ধরে বন্ধ। আর সেদিন বিকেলেই অজানা এক শক্তি তাকে সেই বন্ধ দরজার সামনে নিয়ে যাবে। বিকেলের শেষ ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সবাই আগের মতো তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে লাগল। করিডোর মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে গেল। রিফাতও বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ তার কানে ভেসে এলো খুব পরিচিত একটা শব্দ, টিং টিং টিং, যেন অনেক পুরনো দিনের ক্লাস শেষের ঘণ্টা। সে থেমে গেল। অদ্ভুত ব্যাপার হল, আজ তো এই ঘণ্টা বাজানোর কথা নয়। কলেজে এখন ইলেকট্রনিক বেল ব্যবহার হয়। তাহলে এই পুরনো পিতলের ঘণ্টার শব্দ কোথা থেকে আসছে? সে চারদিকে তাকাল। কেউ নেই। করিডোর ফাঁকা। দেয়ালের ঘড়িটাও থেমে আছে, কাঁটা আটকে 3:33। ঠিক তখনই আবার সেই শব্দ, টিং টিং টিং, এবার অনেক কাছ থেকে। রিফাত যেন নিজের ইচ্ছার বিরুদ্ধে হাঁটতে শুরু করল। তার মনে হচ্ছিল কেউ তাকে ডাকছে, কেউ তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। সে সিঁড়ি বেয়ে নিচে নামল। নিচতলার করিডোরে পা রাখতেই হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। এতটাই ঠান্ডা যেন বরফ ঘরে ঢুকেছে। দেয়ালের পুরনো সিমেন্টে স্যাঁতস্যাঁতে দাগ, মাকসার জাল। আর করিডোরের একদম শেষ মাথায় একটা বিশাল কাঠের দরজা। দরজার ওপরে ধুলোমাখা একটা ফলক, তাতে লেখা লাইব্রেরি। দরজায় মোটা শিকল, তার ওপর মরিচা ধরা তালা। মনে হচ্ছিল বহু বছর কেউ এই দরজা খোলেনি। রিফাত কাছে যেতেই একটা পচা কাগজের গন্ধ নাকে এল, যেন শত শত পুরনো বই একসঙ্গে ভিজে নষ্ট হয়ে গেছে। সে তালাটার দিকে হাত বাড়াতেই পেছন থেকে কাঁপা গলায় কেউ চিৎকার করে উঠল, ওই দরজায় হাত দিবা না। রিফাত চমকে ঘুরে দাঁড়াল। বৃদ্ধ দারোয়ান। তার বুক হাঁপাচ্ছে, মনে হচ্ছে দৌড়ে এসেছে। সে এগিয়ে এসে রিফাতকে টেনে সরিয়ে নিল। তুমি এখানে কি করতেছ? আমি। ঘণ্টার শব্দ শুনে বৃদ্ধের চোখ বড় হয়ে গেল। তুমিও শুনছ? রিফাত মাথা নাড়ল। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব নিচু গলায় বলল, যেদিন কেউ ওই ঘণ্টা শুনতে শুরু করে, সেদিন থেকে তার সময় কমে আসে। রিফাত কপাল কুঁচকে বলল, এই লাইব্রেরি বন্ধ কেন? বৃদ্ধ উত্তর দিতে গিয়েও থেমে গেল। ঠিক তখনই খট, দরজার ভেতর থেকে যেন কেউ বই ফেলে দিল। তারপর খস খস খস, কেউ হাঁটছে ধীরে ধীরে দরজার ঠিক ওপাশে। বৃদ্ধের মুখ মুহূর্তেই সাদা হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, চলো, এখনই চলো। ওরা জেগে উঠছে। দুজন দ্রুত সেখান থেকে চলে এলো। কিন্তু রিফাত একবার পেছনে তাকিয়েছিল, আর সেই একবার তাকানোই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেল। দরজার নিচের সরু ফাঁক দিয়ে ধীরে ধীরে একটা ছেঁড়া কাগজ বাইরে বেরিয়ে এলো, যেন ভেতর থেকে কেউ ঠেলে দিয়েছে। বৃদ্ধ সেটা দেখেনি। রিফাত চুপি চুপি কাগজটা তুলে পকেটে রেখে দিল। রাতে নিজের ঘরে এসে সে কাগজটা বের করল। পুরনো, হলদেটে, জায়গায় জায়গায় রক্তের মতো বাদামি দাগ। উপরে বড় অক্ষরে লেখা, উপস্থিতি খাতা। তার বুক ধক করে উঠল। সে নিচের দিকে চোখ নামাল। সেখানে অনেকগুলো নাম, প্রতিটি নামের পাশে লেখা উপস্থিত, কিন্তু কয়েকটি নামের ওপর লাল কালি দিয়ে মোটা দাগ টানা। আর সবচেয়ে নিচের লাইনে নতুন কালি, একেবারে টাটকা।
সেখানে লেখা রিফাত। পাশে ফাঁকা জায়গা, যেন কেউ এখনো কিছু লেখেনি। রিফাতের হাত কাঁপতে লাগল। সে কাগজটা ছিঁড়ে ফেলতে গেল। ঠিক তখনই ঘরের বাতি নিভে গেল। আবারও অন্ধকার। তারপর তার টেবিলের ওপর রাখা কাগজটা নিজে থেকেই নড়ে উঠল। কেউ যেন অদৃশ্য হাতে কলম চালাচ্ছে। খস খস খস। অন্ধকারেও স্পষ্ট শোনা যাচ্ছে। রিফাত মোবাইলের ফ্ল্যাশ জ্বালাল। আলো পড়তেই সে জমে গেল। কাগজে কোনো হাত নেই, কোনো কলম নেই, তবু অদৃশ্যভাবে অক্ষর ফুটে উঠছে। ধীরে ধীরে রিফাতের নামের পাশে লেখা হল অপেক্ষমান। তার নিচে আরেকটি বাক্য, আগামী পূর্ণ অন্ধকারে উপস্থিতি সম্পূর্ণ হবে। ঠিক তখনই ঘরের দরজায় 3 বার টোকা পড়ল। ঠক ঠক ঠক। তারপর বাইরে থেকে ভেসে এল একসঙ্গে অনেকগুলো কিশোর কণ্ঠ। দরজা খোলো, ক্লাস শুরু হয়ে গেছে, স্যার অপেক্ষা করছেন। রিফাত ধীরে ধীরে দরজার দিকে তাকাল। দরজার নিচের ফাঁক দিয়ে একটার পর একটা ভেজা জুতোর ছায়া দেখা যাচ্ছে। 1 জোড়া, 2 জোড়া, 5 জোড়া, 10 জোড়া। তারপর গুণে শেষ করা যায় না। মনে হচ্ছে দরজার ওপাশে পুরো একটা ক্লাস দাঁড়িয়ে আছে, আর তাদের মধ্যে একজন খুব আস্তে হেসে উঠল। সেই হাসিটা ছিল ঠিক সেই কণ্ঠের মতো যে প্রথম দিন ক্লাসরুমের দরজায় দাঁড়িয়ে বলেছিল, স্যার আমি কি ভিতরে আসতে পারি? রিফাতের শরীরের প্রতিটি রক্তবিন্দু যেন জমে গেল। দরজার নিচের ফাঁক দিয়ে অসংখ্য ভেজা জুতোর ছায়া নড়ছে। কেউ দাঁড়িয়ে আছে, কেউ ধীরে ধীরে পা বদলাচ্ছে, কেউ যেন অধৈর্য হয়ে অপেক্ষা করছে। তারপর একসঙ্গে সবাই ফিসফিস করে বলতে শুরু করল, উপস্থিতি, উপস্থিতি, উপস্থিতি। শব্দগুলো ধীরে ধীরে জোরালো হতে লাগল। মনে হচ্ছিল পুরো ঘরের দেয়াল কাঁপছে। রিফাত কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল 9 কলিং। রিফাত তাড়াতাড়ি রিসিভ করল। হ্যালো। ওপাশ থেকে 9 প্রায় চিৎকার করেই বলল, দরজা খুলবি না? যা-ই শুনিস, যা-ই দেখিস, দরজা খুলবি না? রিফাত কাঁপা গলায় বলল, ওরা ওরা বাইরে দাঁড়িয়ে আছে। 9 কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, শোন, খুব মন দিয়ে শোন। আজ রাতে যদি ওরা তোকে বাইরে বের করতে পারে, কাল সকালে তুই কলেজে ফিরবি ঠিকই, কিন্তু তুই আর মানুষ থাকবি না। কথাটা শেষ হতেই ফোন কেটে গেল। একই সঙ্গে বাইরে সব শব্দ থেমে গেল। এক নিমিষে এমন নীরবতা নেমে এল যে নিজের নিঃশ্বাসের শব্দও কানে লাগছিল। সাহস করে রিফাত দরজার কাছে এগিয়ে গেল। নিচের ফাঁক দিয়ে আর কোনো ছায়া নেই। সবাই চলে গেছে, কিন্তু দরজার সামনে মেঝেতে কাদা মাখা অসংখ্য জুতোর ছাপ রয়ে গেছে। সবগুলো ছাপ একই দিকে নয়। কিছু এসেছে দরজার দিকে, আর কিছু দরজার ভেতর থেকে বাইরে গেছে। রিফাতের বুক কেঁপে উঠল। ভেতর থেকে, কিন্তু ঘরে তো সে একাই ছিল। পরদিন সকালে কলেজে পৌঁছাতেই সে 9কে খুঁজতে লাগল। পুরো ক্যাম্পাসে নেই, ক্লাসে নেই, করিডোরে নেই। সে অন্যদের জিজ্ঞেস করল, 9 কোথায়? সবাই অবাক হয়ে তার দিকে তাকাল। একজন বলল, 9? হ্যাঁ, আমার বন্ধু। ছেলেটা ভুরু কুঁচকে বলল, আমাদের ক্লাসে এই নামে কেউ পড়ে না। রিফাত হেসে ফেলল, মজা করছ? আরেকজন বলল, তুমি নতুন, তাই হয়তো ভুল করছ। এখানে 9 নামে কোনো ছাত্র নেই। রিফাতের হাসি মিলিয়ে গেল।
সে উপস্থিতি খাতাটা দেখতে চাইল। স্যার খাতাটা টেবিলে রেখে বাইরে গেলেন। রিফাত দ্রুত নামগুলো দেখতে লাগল, একটা একটা করে। কিন্তু সত্যি নাইম নামে কোনো নাম নেই। তার বুকের ভেতর ধক করে উঠল। ঠিক তখনই তার কাঁধে কেউ হাত রাখল। সে ঘুরে দাঁড়াল। বৃদ্ধ দারোয়ান। আজ তার মুখ আগের চেয়েও ক্লান্ত। তিনি ধীরে ধীরে বললেন, খুঁজে লাভ নাই। যাকে খুঁজতেছ সে বহু বছর আগে হারায় গেছে। রিফাত কাঁপা গলায় বলল, আপনি কি বলতে চান? বৃদ্ধ চারপাশে তাকিয়ে নিশ্চিত হলেন কেউ শুনছে না। তারপর বললেন, আজ স্কুল ছুটির পরে পিছনের পুরনো ঘণ্টাঘরের কাছে আইসো। সব সত্যি জানবা, কিন্তু কাউরে বলবা না। বিশেষ করে কাউরে যদি নাইমের মতো দেখতে পাও তবুও না। এই বলে তিনি চলে গেলেন। সেদিনের ক্লাসে রিফাতের মন একদম বসছিল না। বারবার তার মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। হঠাৎ সে অনুভব করল শেষ বেঞ্চের দিক থেকে কেউ ধীরে ধীরে তার নাম ধরে ডাকছে। রিফাত। সে মাথা ঘুরিয়ে তাকাল না। নাইমের কথাটা তার মনে ছিল, ডাকলে তাকাবি না। কিন্তু ডাকটা আবার এলো, এবার আরও কাছে। রিফাত, আমার দিকে তাকাও। সে চোখ বন্ধ করে বসে রইল। ঠিক তখনই পাশে বসা এক ছাত্র হঠাৎ ফিসফিস করে বলল, তুমি যার কথা শুনছ সে এখন তোমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। রিফাতের শরীর অবশ হয়ে গেল। সে নড়ল না। তার ঘাড়ের কাছে হঠাৎ বরফ শীতল একটা নিঃশ্বাস লাগল। তারপর একটা কণ্ঠ, একেবারে কানের কাছে, আজ রাতে লাইব্রেরির দরজা খুলবে আর তুমিই আমাদের নতুন উপস্থিতি নেবে। ঠিক সেই মুহূর্তে ক্লাসরুমের দেয়ালে টানানো পুরনো আয়নাটা নিজে থেকেই ফেটে গেল। ঝনঝনঝন কাঁচের টুকরো চারদিকে ছড়িয়ে পড়ল। সবাই চমকে উঠল। কিন্তু রিফাতের চোখ আটকে গেল ভাঙা আয়নার এক টুকরোতে। সেখানে পুরো ক্লাসের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। সব ছাত্র বসে আছে, স্যারও আছেন, কিন্তু রিফাতের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে ভেজা ইউনিফর্ম পরা এক ডজনেরও বেশি ছাত্র। তাদের প্রত্যেকের মুখে একই অস্বাভাবিক হাসি। আর একেবারে সামনে তাদের নেতা যেন নাইম, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ কালো। ঠোঁটের কোণ ছিঁড়ে কান পর্যন্ত উঠে গেছে। সে আয়নার ভেতর থেকে ধীরে ধীরে ঠোঁট নাড়ল। আজ রাতে সব মনে পড়বে। রিফাত ঘুরে দাঁড়াল। ক্লাসরুমে তার পেছনে কেউ নেই, কিন্তু ভাঙা আয়নার প্রতিটি টুকরোতে ওরা এখনো দাঁড়িয়ে আছে। সবাই একসঙ্গে তার দিকে তাকিয়ে হাসছে। রিফাত আর এক মুহূর্ত ক্লাসে থাকতে পারল না। সে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। করিডোরে এসে হাঁপাতে হাঁপাতে দেয়ালে হাত রাখল। তার হাত কাঁপছে, কপাল বেয়ে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ছে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল, সবই চোখের ভুল, আমি যা দেখছি তা সত্যি না। কিন্তু ঠিক তখনই করিডোরের শেষ মাথায় দাঁড়ানো আয়নাটায় তার চোখ পড়ল। সেখানে সে একাই দাঁড়িয়ে আছে, কিন্তু প্রতিচ্ছবিটা হাসছে। রিফাত হাসছে না, তবু আয়নার ভেতরের রিফাত ধীরে ধীরে ঠোঁট বাঁকিয়ে এক বিকৃত হাসি দিল। তারপর সে নিজের আঙুল তুলে আয়নার ওপারে ইশারা করল, নিচে তাকাও। রিফাত অজান্তেই নিজের পায়ের দিকে তাকাল। মেঝেতে ধুলো জমে আছে, কিন্তু সেই ধুলোর ওপর ভেসে উঠছে নতুন নতুন পায়ের ছাপ। একটা, দুইটা, পাঁচটা, 10টা। যেন অদৃশ্য অনেক মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, শুধু তাদের পায়ের ছাপ। আর সবগুলো ছাপ ধীরে ধীরে রিফাতকে ঘিরে একটি বৃত্ত তৈরি করল। তারপর একসঙ্গে থেমে গেল। করিডোরে আবার সেই পরিচিত কণ্ঠ ভেসে এল,
ঘণ্টা বাজতে আর বেশি দেরি নেই। রিফাত চোখ বন্ধ করে দৌড় দিল। সে আর একবারও পেছনে তাকাল না। সেদিন বিকেলে কলেজ ছুটি হওয়ার পর আকাশ আবার কালো হয়ে গেল। মেঘে ঢেকে গেল চারদিক। বাতাসে অদ্ভুত এক গন্ধ, ভেজা বইয়ের, পুরনো কালি আর পচা কাগজের। রিফাত জানত, আজ তাকে ঘণ্টাঘরে যেতেই হবে, নইলে এই রহস্যের শেষ সে কোনোদিন জানতে পারবে না। কলেজের পেছনের দিকটা দিনের বেলাতেও জনমানবহীন। ভাঙা বেঞ্চ, আগাছায় ঢাকা পথ, শুকিয়ে যাওয়া একটা পুরনো কূপ, আর তার পাশেই দাঁড়িয়ে আছে ঘণ্টাঘর। অনেক উঁচু, ইটের গায়ে কালচে দাগ, উপরে ঝুলছে বিশাল পিতলের ঘণ্টা। কিন্তু আশ্চর্য, ঘণ্টার সঙ্গে কোনো দড়ি নেই। তাহলে বাজে কিভাবে? রিফাত এগিয়ে যেতেই বৃদ্ধ দারোয়ান অন্ধকার থেকে বেরিয়ে এলেন। আজ তার হাতে একটা পুরনো লণ্ঠন। তিনি চারদিকে তাকিয়ে খুব নিচু গলায় বললেন, সময় খুব কম, যা বলবো মন দিয়ে শুনবা। রিফাত চুপ করে দাঁড়িয়ে রইল। বৃদ্ধ লণ্ঠনের আলো ঘণ্টাঘরের দেয়ালে ফেললেন। সেখানে খোদাই করা অসংখ্য নাম, সব ছাত্রদের নাম। কিছু নামের ওপর গভীর আঁচ কাটা, আর কিছু নামের নিচে একটা শব্দ, উপস্থিত। বৃদ্ধ বললেন, অনেক বছর আগে এই কলেজে এক ভয়াবহ ঘটনা ঘটছিল। একজন শিক্ষক ছিল, যে বিশ্বাস করত মৃত্যুর পরেও শিক্ষা শেষ হয় না। সে বলত, যে ছাত্র একবার এই কলেজে ভর্তি হবে, সে চাইলেও এই কলেজ ছাড়তে পারবে না। প্রথমে সবাই কথাটা হাসি ঠাট্টা ভেবেছিল, কিন্তু এক বর্ষার রাতে পুরো একটা ক্লাস হঠাৎ উধাও হয়ে যায়। পরদিন তাদের কাউকে আর জীবিত পাওয়া যায়নি। শুধু উপস্থিতি খাতায় সবার নামের পাশে লেখা ছিল, উপস্থিত। রিফাতের বুকের ভেতর কেঁপে উঠল। তাহলে ওরা? বৃদ্ধ ধীরে মাথা নাড়লেন। ওরা এখনো ক্লাস করে, প্রতি রাতেই, মধ্যরাতের পর। রিফাত কাঁপা গলায় বলল, 9? বৃদ্ধ অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর গভীর একটা দীর্ঘশ্বাস ফেললেন। 9 ছিল শেষ জীবিত ছাত্র, যে এই রহস্য জানত। সে আমাকে বলেছিল, যদি কোনো নতুন ছাত্র আসে, তাকে বাঁচানোর চেষ্টা করবেন। কিন্তু আমি পারিনি। রিফাত স্তব্ধ। মানে? 9 মারা গেছে? অনেক বছর আগে, যেদিন লাইব্রেরির দরজা শেষবার খুলেছিল। রিফাতের পা কেঁপে উঠল। তাহলে এতদিন সে কার সঙ্গে কথা বলেছে? বৃদ্ধ উত্তর দিলেন না। ঠিক তখনই টিং, ঘণ্টা একবার বাজল। তারপর টিং টিং টিং, পুরো ঘণ্টাঘর কেঁপে উঠল। বৃদ্ধের মুখের রং উধাও। তিনি ফিস ফিস করে বললেন, না, আজ না। আজ দরজা খোলার কথা না। কিন্তু দূরে, পুরনো লাইব্রেরির দিক থেকে একটা বিকট শব্দ ভেসে এল। ধরাম। মনে হল বহু বছরের বন্ধ দরজা ভেঙে খুলে গেছে। একই সঙ্গে চারদিকে ঝড় শুরু হল। লণ্ঠনের আলো নিভে গেল। অন্ধকার, সম্পূর্ণ অন্ধকার। আর সেই অন্ধকারের ভেতর শত শত কণ্ঠ একসঙ্গে উপস্থিতি ডাকতে শুরু করল। রোল 1, উপস্থিত। রোল 2, উপস্থিত। রোল 3, উপস্থিত। ক্রমশ শব্দগুলো কাছে আসতে লাগল। বৃদ্ধ দারোয়ান রিফাতের হাত শক্ত করে ধরে চিৎকার করে বললেন, দৌড়াও। ওরা আজ নিজেরাই ক্লাসরুম ছেড়ে বের হয়েছে। আজ রাতে যদি ওরা তোমার নাম ডাকে, কোনোভাবেই উত্তর দেবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই অন্ধকারের ভেতর থেকে স্পষ্ট, ভারী, শীতল এক কণ্ঠ ভেসে এল। রোল 27। একটু নীরবতা।
তারপর রিফাত। পুরো কলেজ নিস্তব্ধ হয়ে গেল। মনে হল সবাই অপেক্ষা করছে শুধু একটি শব্দ শোনার জন্য। উপস্থিত। রিফাতের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। চারপাশের বাতাস যেন জমে গেছে। ঝড় থেমে গেছে, বৃষ্টিও থেমে গেছে। শুধু অন্ধকারের মধ্যে শত শত অদৃশ্য চোখ তার দিকে তাকিয়ে আছে। বৃদ্ধ দারোয়ান তার হাত শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বললেন, মনে রাখবা, যে মুহূর্তে তুই উপস্থিত বলবি, সেই মুহূর্তে তোর নাম জীবিত মানুষের তালিকা থেকে মুছে যাবে। যা-ই হোক, মুখ খুলবি না। রিফাত ঠোঁট কামড়ে মাথা নাড়ল। তারপর আবার সেই কণ্ঠ, আরও কাছে, আরও স্পষ্ট। রোল 27। রিফাত। নীরবতা। তারপর অদ্ভুত একটা ঘটনা ঘটল। রিফাতের নিজের মুখ তার কথা না শুনেই ধীরে ধীরে খুলতে শুরু করল। সে চিৎকার করে মুখ বন্ধ করতে চাইল, দুই হাত দিয়ে ঠোঁট চেপে ধরল, কিন্তু তার জিহ্বা যেন নিজের ইচ্ছায় নড়ছে। মুখের ভেতর থেকে একটা শব্দ বেরিয়ে আসছে, উপ উপ। রিফাত নিজের মাথা দেয়ালে ঠুকে দিল। রক্ত বেরিয়ে এল কপাল থেকে। তবুও সেই শব্দ থামছে না। বৃদ্ধ দারোয়ান পকেট থেকে একটা পুরনো তাবিজ বের করে রিফাতের হাতে গুঁজে দিলেন। ধর, শক্ত করে ধর। রিফাত তাবিজটা মুঠো করে ধরতেই যেন শরীরে বিদ্যুতের ঝাঁকুনি লাগল। মুহূর্তেই তার মুখ বন্ধ হয়ে গেল। একই সঙ্গে চারদিক থেকে অসংখ্য বিকট চিৎকার ভেসে এল। মনে হল শত শত মানুষ একসঙ্গে রাগে আর যন্ত্রণায় চিৎকার করছে। মাটি কাঁপতে শুরু করল। ঘণ্টাঘরের দেয়ালে ফাটল ধরল। তারপর দূরের লাইব্রেরির ভেতর থেকে একসঙ্গে সব জানালা খুলে গেল। ধাম ধাম ধাম। অন্ধকার জানালাগুলোর ভেতর অসংখ্য মুখ। সবাই কলেজ ড্রেস পরা। সবাই রিফাতের দিকে তাকিয়ে। আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন, লম্বা, পাতলা, পুরনো কোট পরা, হাতে একটা উপস্থিতি খাতা। তার মুখ ছায়ায় ঢাকা, কিন্তু চোখ দুটো, দুই টুকরো জ্বলন্ত কয়লার মতো। সে ধীরে ধীরে খাতাটা খুলল। তারপর গম্ভীর গলায় বলল, একজন ছাত্র, এখনো অনুপস্থিত। সঙ্গে সঙ্গে সব মুখ একসঙ্গে রিফাতের দিকে ঘুরে গেল। উপস্থিত, উপস্থিত, উপস্থিত। তারা যেন তাকে বাধ্য করছে। বৃদ্ধ দারোয়ান কাঁপা গলায় বললেন, ওই যে দাঁড়িয়ে আছে, ওই মানুষটা শিক্ষক না, ওই এই অভিশাপের শুরু। ঠিক তখনই কেউ রিফাতের কাঁধে হাত রাখল। সে ভয়ে ঘুরে দাঁড়াল। নাইম। কিন্তু আজকের নাইম আগের মতো নয়। তার মুখ ফ্যাকাসে। শরীরের ভেতর দিয়ে পেছনের গাছ দেখা যাচ্ছে। সে যেন কুয়াশার তৈরি। নাইম খুব শান্ত গলায় বলল, ভয় পাস না, আমি যতদিন পারছি তোকে বাঁচিয়ে রেখেছি। রিফাতের চোখে পানি চলে এলো। তুই সত্যি? নাইম হালকা হেসে বলল, হ্যাঁ, আমি অনেক আগেই মারা গেছি, কিন্তু আমার একটা কাজ এখনো শেষ হয়নি। আমি চাই আর কোনো নতুন ছাত্র আমাদের মতো না হোক। বৃদ্ধ দারোয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। মনে হল তিনি এই সত্য বহু বছর ধরে বুকের ভেতর লুকিয়ে রেখেছেন। নাইম বলল, শোন, আজ রাতেই সব শেষ করার সুযোগ আছে, না হলে এই কলেজ আর কখনো মুক্ত হবে না। রিফাত কাঁপা গলায় জিজ্ঞেস করল, কি করতে হবে? নাইম লাইব্রেরির দিকে তাকিয়ে বলল, ওই লাইব্রেরির একেবারে মাঝখানে একটা টেবিল আছে, তার ওপর রাখা আছে আসল উপস্থিতি খাতা। যতদিন সেই খাতা থাকবে, ততদিন প্রতি বছর নতুন ছাত্রদের নাম যোগ হবে। রিফাত বলল, খাতাটা নষ্ট করলেই হবে।
নাইম মাথা নাড়ল। সহজ না। খাতা আগুনে পড়ে না, পানিতে ভিজে না, ছিঁড়ে না। শুধু যে ছাত্রের নাম এখনো অপেক্ষমান অবস্থায় আছে, সে নিজের রক্ত দিয়ে সেই নাম কেটে দিতে পারবে। রিফাতের বুক ধক করে উঠল। মানে আমাকেই? হ্যাঁ, কিন্তু মনে রাখিস, যদি ভুল করে একবারও উপস্থিত বলে ফেলিস, তাহলে তুইও আমাদের একজন হয়ে যাবি, আর কোনোদিন সূর্যের আলো দেখতে পারবি না। ঠিক তখনই লাইব্রেরির ভেতর থেকে সেই অদ্ভুত শিক্ষক আবার খাতা তুলে ধরল। তার ঠান্ডা কণ্ঠ চারদিকে প্রতিধ্বনিত হল। শেষ ক্লাস শুরু হল। সব ছাত্র নিজ নিজ আসনে বসো। এরপর পুরো কলেজ কেঁপে উঠল। বন্ধ ক্লাসরুমগুলোর দরজা একে একে খুলতে লাগল। ধরাম, ধরাম, ধরাম। আর প্রতিটি দরজা দিয়ে সারি বেঁধে, মাথা নিচু করে, ভেজা ইউনিফর্ম পরা ছাত্রছাত্রীরা বেরিয়ে আসতে শুরু করল। তাদের সংখ্যা এত বেশি, যেন পুরো কলেজ মৃত ছাত্রদের দিয়ে আবার ভর্তি হয়ে গেছে। আর তারা সবাই একসঙ্গে ধীরে ধীরে রিফাতের দিকে হাঁটতে শুরু করল। চারদিক থেকে ভেজা ইউনিফর্ম পরা ছাত্রছাত্রীরা এগিয়ে আসছে। তাদের কারো পায়ের শব্দ নেই, কারো নিঃশ্বাস নেই, তবু তারা হাঁটছে ধীরে, একই গতিতে, একই ভঙ্গিতে। তাদের মাথা নিচু, দুই হাত শরীরের পাশে ঝুলে আছে। কিন্তু তারা যত কাছে আসছে, বাতাস তত ঠান্ডা হয়ে যাচ্ছে। রিফাত অনুভব করল তার নিঃশ্বাস থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে। বৃদ্ধ দারোয়ান চিৎকার করে বললেন, দাঁড়ায় থাকলে শেষ, লাইব্রেরির দিকে দৌড়াও। নাইম রিফাতের হাত ধরে টেনে নিল। আমার পেছনে আয়, আজ আমি পথ দেখাতে পারব। কিন্তু বেশি সময় না। তিনজন দৌড়াতে শুরু করল। তাদের পেছনে শত শত মৃত ছাত্রছাত্রী। করিডোরে প্রতিধ্বনিত হচ্ছে একই শব্দ, ঠক ঠক ঠক। মনে হচ্ছে পুরো কলেজ একসঙ্গে হাঁটছে। রিফাত দৌড়াতে দৌড়াতে লক্ষ্য করল, কলেজটা আর আগের মতো নেই। করিডোর যেন লম্বা হয়ে গেছে। যত দৌড়ায় শেষই হচ্ছে না। দেয়ালের রং বদলে গেছে। সাদা দেয়াল কালো হয়ে গেছে। চারদিকে পুরনো ব্যাচের ছবি ঝুলছে। প্রতিটি ছবির কাচ ভাঙা, আর প্রতিটি ছবিতে দাঁড়িয়ে থাকা ছাত্রদের মুখ ধীরে ধীরে ঘুরে রিফাতের দিকে তাকাচ্ছে। একটা ছবির সামনে দিয়ে যাওয়ার সময় রিফাত থেমে গেল। সেখানে সে নিজেকেই দেখল, কলেজ ড্রেস পরা, শেষ সারিতে দাঁড়িয়ে, মুখে অদ্ভুত একটা হাসি। ছবির নিচে লেখা, চূড়ান্ত উপস্থিতি ব্যাচ। আর একেবারে ডান পাশে তার নিজের নাম। রিফাত কেঁপে উঠল। এটা কিভাবে সম্ভব? নাইম তাকে জোরে টেনে বলল, থামিস না, ওরা তোকে অতীত দেখাচ্ছে। আরেকটু দাঁড়ালেই তুই ছবির ভেতরে চলে যাবি। রিফাত আর পেছনে তাকাল না। অবশেষে তারা লাইব্রেরির সামনে পৌঁছাল। যে দরজা বহু বছর বন্ধ ছিল, আজ সেটা পুরোপুরি খোলা। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে, আর হাজার হাজার পুরনো পাতার গন্ধ। দরজার ওপরে ধুলো জমা অক্ষরগুলো যেন নতুন করে জ্বলতে শুরু করেছে। নীরবতা বজায় রাখুন। নাইম থেমে গেল। তার শরীর আরও স্বচ্ছ হয়ে যাচ্ছে। সে বলল, আমি ভেতরে বেশিক্ষণ থাকতে পারব না। ওই জায়গাটা আমাদেরও গ্রাস করে। রিফাত বলল, তুই আমার সঙ্গে চল। নাইম মৃদু হেসে মাথা নাড়ল। আমার সময় শেষ, তোরটা এখনো আছে। রিফাত আর বৃদ্ধ দারোয়ান লাইব্রেরির ভেতরে ঢুকল। দরজাটা নিজের থেকেই ধরাম করে বন্ধ হয়ে গেল। মুহূর্তেই বাইরের সব শব্দ থেমে গেল। ভেতরে অদ্ভুত নীরবতা।
লাইব্রেরিটা বিশাল, এত বড় যে শেষ দেখা যায় না। ছাদ পর্যন্ত উঠে গেছে কাঠের বুকশেলফ, হাজার হাজার বই, কিন্তু প্রতিটি বইয়ের মলাটে একটাই শব্দ, উপস্থিতি। রিফাত একটা বই টেনে বের করল। খুলতেই তার হাত কেঁপে উঠল। ভেতরে কোনো লেখা নেই, শুধু মানুষের নাম, হাজার হাজার নাম, আর প্রত্যেকটার পাশে উপস্থিত। হঠাৎ বইটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। দূরে কোথাও একটা চেয়ার টেনে বসার শব্দ হল। ঘরর। রিফাত তাকাল। লাইব্রেরির মাঝখানে একটা লম্বা কাঠের টেবিল, টেবিলের ওপরে একটা বিশাল কালো খাতা, আর তার পেছনে বসে আছে সেই অদ্ভুত শিক্ষক। আজ প্রথমবার তার মুখটা স্পষ্ট দেখা গেল। রিফাতের বুক ধড়াস করে উঠল। তার মুখে কোনো চামড়া নেই, মনে হচ্ছে বহু বছর আগের শুকিয়ে যাওয়া খুলি। দুই চোখের জায়গায় অন্ধকার, তবু সেই অন্ধকারের ভেতর দুটো লাল আগুন জ্বলছে। সে ধীরে ধীরে কলমটা তুলল। কলমের নিচ থেকে কালি নয়, রক্ত ঝরছে। সে খাতার একটা পাতা খুলল। রিফাত দেখল, সেখানে শুধু একটি নাম, রিফাত। তার পাশে লেখা, অপেক্ষমান। শিক্ষক ধীরে ধীরে মাথা তুললেন। তার কণ্ঠে কোনো রাগ নেই, কোনো চিৎকার নেই, অস্বাভাবিক শান্ত। এসো, ক্লাসে দেরি করা ভালো না। রিফাত এক পা ও এগোল না। শিক্ষক আবার বললেন, তুমি ভর্তি হয়েছ, নিয়ম মানতেই হবে। এই কলেজে ভর্তি হওয়া সহজ, কিন্তু ছাড়া পাওয়া অসম্ভব। বৃদ্ধ দারোয়ান চিৎকার করে উঠলেন, ওর কথা শুনবা না, এখনই খাতার কাছে যাও, নাম কেটে ফেল। শিক্ষকের ঠোঁট ধীরে ধীরে বাঁকা হয়ে উঠল। তিনি প্রথমবার হাসলেন, আর সেই হাসি দেখে রিফাতের শরীর অবশ হয়ে গেল। কারণ সেই হাসিটা ঠিক তার নিজের হাসির মতো, একদম হুবহু। শিক্ষক খাতার ওপর হাত রেখে বললেন, রিফাত, তুমি কি জানো তুমি এই কলেজে আজ ভর্তি হওনি? রিফাত হতভম্ব। মানে? শিক্ষক ধীরে ধীরে খাতার আরও কয়েকটা পাতা উল্টালেন। একটা হলদেটে পাতায় আঙুল রাখলেন। পাতার ওপরে তারিখ, অনেক বছর আগের। আর নিচে ছাত্রদের তালিকা। রিফাতের চোখ বড় হয়ে গেল। তালিকার শেষ নাম রিফাত, পাশে লেখা নতুন ভর্তি, তার নিচে লাল কালিতে অনুপস্থিত। শিক্ষক ধীরে ধীরে বললেন, তুমি ফিরে এসেছ, শুধু তোমার কিছুই মনে নেই। ঠিক সেই মুহূর্তে রিফাতের মাথার ভেতর প্রচণ্ড ব্যথা শুরু হল। একটার পর একটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠতে লাগল। ভেজা করিডোর, পুরনো ক্লাসরুম, একদল ছাত্র, নাইম, আর সে নিজে দৌড়াচ্ছে কারো হাত থেকে বাঁচার জন্য। তারপর একটা বিকট চিৎকার, আর গভীর অন্ধকার। রিফাত দুই হাত দিয়ে মাথা চেপে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল। তার মনে হতে লাগল, সে সত্যিই এই কলেজে আগে এসেছিল, কিন্তু কেন? আর সেদিন আসলে কি ঘটেছিল? ঠিক তখনই লাইব্রেরির সব আলো একসঙ্গে নিভে গেল, আর অন্ধকারের মধ্যে শত শত কণ্ঠ একসঙ্গে বলে উঠল, ওর সব মনে পড়তে শুরু করেছে, এখন আর ওকে ফিরতে দেওয়া যাবে না। অন্ধকার এত ঘন হয়ে উঠল যে নিজের হাতও দেখা যাচ্ছে না। রিফাত হাঁটু গেড়ে বসে আছে। তার মাথার ভেতর যেন হাজারটা কণ্ঠ একসঙ্গে কথা বলছে। কেউ কাঁদছে, কেউ সাহায্য চাইছে, কেউ উপস্থিতি দিচ্ছে। হঠাৎ ধপ, একটা পুরনো ডায়েরি তার সামনে পড়ল। অন্ধকারের মধ্যেও ডায়েরিটার মলাট যেন নিজে থেকেই জ্বলজ্বল করছে।
বৃদ্ধ দারোয়ান চিৎকার করে বললেন, ওটা খোল, দ্রুত খোল। রিফাত কাঁপতে কাঁপতে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা, যদি কেউ এই ডায়েরি পড়ে তাহলে বুঝে নিও আমি আর বেঁচে নেই। নিচে কোনো নাম নেই। রিফাত পরের পাতায় গেল। লেখাগুলো কাঁপা হাতে লেখা। আজ আমি প্রথমবার বুঝলাম এই কলেজটা সাধারণ কলেজ না। রাতে লাইব্রেরির ভেতর ক্লাস হয়। সেখানে যারা বসে তারা সবাই মৃত। আর যে শিক্ষক ক্লাস নেন তিনি কখনো বুড়ো হন না। রিফাত দ্রুত পরের পাতা উল্টাল। আমরা 5 জন সত্যিটা জেনে গেছি। আমি, নাইম। নামগুলো রক্তে ঝাপসা হয়ে গেছে। শেষ লাইনে লেখা, যদি আমরা ব্যর্থ হই তাহলে পরের নতুন ছাত্রকে বাঁচানোর চেষ্টা করবে। রিফাতের বুক ধক করে উঠল। সে আরও দ্রুত পাতা উল্টাতে লাগল। শেষের পাতায় এসে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সেখানে একটা ছবি আটকানো। 5 জন ছাত্র দাঁড়িয়ে আছে। মাঝখানে নাইম, তার পাশে রিফাত। ঠিক একই মুখ, একই চোখ, একই হাসি। কোনো সন্দেহ নেই ছবিটা অনেক বছরের পুরনো। তবুও সে নিজেকেই দেখছে। তার হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। না, এটা হতে পারে না। শিক্ষক ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চেয়ারটা নিজে থেকেই পেছনে সরে গেল। পুরো লাইব্রেরি কেঁপে উঠল। তিনি শান্ত গলায় বললেন, এবার বিশ্বাস হল। তুমি পালিয়ে গিয়েছিলে। তোমার স্মৃতি আমি কেড়ে নিয়েছিলাম। কারণ একজন অনুপস্থিত ছাত্রকে আমি কখনো মেনে নিই না। তুমি ফিরে আসবে আমি জানতাম। রিফাত হঠাৎ সব মনে করতে শুরু করল। বর্ষার রাত। সে, নাইম আর আরও কয়েকজন লাইব্রেরিতে ঢুকেছিল ওই কালো খাতা নষ্ট করার জন্য। কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। শেষ মুহূর্তে সবাই আলাদা হয়ে যায়। নাইম ধরা পড়ে। আর রিফাত জানালা ভেঙে পালিয়ে যায়। বাইরে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়। সব স্মৃতি হারিয়ে ফেলে। তারপর বহু বছর পর আবার ভর্তি হয় এই কলেজে। শিক্ষক ঠান্ডা গলায় বললেন, তোমার পালানোটা ছিল সাময়িক। এই কলেজ নিজের ছাত্রকে খুঁজে নেয় সব সময়। ঠিক তখনই বৃদ্ধ দারোয়ান সামনে এসে দাঁড়ালেন। তার কণ্ঠে আর কোনো ভয় নেই, শুধু দৃঢ়তা। আজ আর না, অনেক হয়েছে। তিনি নিজের গলার পুরনো লকেটটা খুলে টেবিলের ওপর ছুঁড়ে মারলেন। ধাম! লকেটটা খাতার গায়ে লাগতেই পুরো লাইব্রেরি কেঁপে উঠল। শিক্ষকের মুখে প্রথমবার আতঙ্ক দেখা দিল। তুমি এটা এখনো রেখে দিয়েছ? বৃদ্ধ ধীরে ধীরে বললেন, আমি শুধু দারোয়ান না, আমি ছিলাম এই কলেজের প্রথম ব্যাচের ছাত্র। রিফাত স্তব্ধ হয়ে গেল। বৃদ্ধের চোখ ভিজে উঠেছে। আমিও একদিন এই খাতায় নিজের নাম দেখেছিলাম। কিন্তু আমার শিক্ষক আমাকে একটা সুযোগ দিয়েছিলেন। তিনি নিজের জীবন দিয়ে আমাকে বের করে দেন। আর আমি শপথ করেছিলাম, যতদিন বাঁচব আর কাউকে এই অভিশাপের শিকার হতে দেব না। শিক্ষক প্রচণ্ড রাগে গর্জে উঠলেন। তার কণ্ঠে পুরো লাইব্রেরির কাঁচ ভেঙে যেতে লাগল। তুমি নিয়ম ভেঙেছ, তোমাকে আমি ছাড়ব না। বৃদ্ধ শান্তভাবে রিফাতের দিকে তাকালেন। শোনো, আমার সময় শেষ। এখন তোমাকেই শেষ কাজটা করতে হবে। তিনি নিজের পকেট থেকে একটা ছোট মরিচা ধরা ব্লেড বের করলেন। রিফাতের হাতে দিলেন। নিজের রক্ত, নিজের নাম, একটাই সুযোগ, ভুল করো না। ঠিক তখনই লাইব্রেরির চারপাশের বুকশেলফগুলো একে একে ভেঙে পড়তে শুরু করল। হাজার হাজার বই মেঝেতে পড়ে যাচ্ছে। আর প্রতিটি বই খুলে গিয়ে একই শব্দ উচ্চারণ করছে, উপস্থিত, উপস্থিত, উপস্থিত।
শিক্ষক ধীরে ধীরে রিফাতের দিকে এগিয়ে আসছেন। প্রতিটি পদক্ষেপে মেঝেতে রক্তের দাগ পড়ছে। তার হাতে সেই রক্তমাখা কলম। তিনি বললেন, এসো, আজ তোমার উপস্থিতি সম্পূর্ণ হবে। রিফাত ব্লেডটা শক্ত করে ধরল। তার সামনে টেবিলের ওপর খোলা কালো খাতা। সেখানে এখনো লেখা, রিফাত অপেক্ষমান। তার এক ফোঁটা রক্ত হয়তো শত শত আত্মাকে মুক্তি দেবে, অথবা চিরদিনের জন্য তাকে এই অভিশপ্ত কলেজের আরেকজন ছাত্র বানিয়ে ফেলবে। গভীর নীরবতার মধ্যে সে ব্লেডটা নিজের হাতের তালুতে চেপে ধরল। রিফাত চোখ বন্ধ করল। তার হাত কাঁপছে। ব্লেডের ধার ধীরে ধীরে তালুর ওপর চেপে বসল। এক মুহূর্ত, তারপর ছ্যাঁক, রক্ত বেরিয়ে এলো। উজ্জ্বল লাল রক্তের কয়েক ফোঁটা কালো খাতার ওপর উঠতেই পুরো লাইব্রেরি কেঁপে উঠল। শত শত বই একসঙ্গে তাক থেকে পড়ে গেল। চারদিকে ভয়ঙ্কর গর্জন। মনে হল পুরো ভবন ভেঙে পড়বে। শিক্ষকের মুখের হাসি মিলিয়ে গেল। তিনি প্রথমবার চিৎকার করে উঠলেন, না, ওই নামে হাত দিও না। রিফাত নিজের রক্তমাখা আঙুল দিয়ে ধীরে ধীরে নিজের নামের ওপর টান দিল। একটা লাল দাগ, তারপর আরেকটা। ঠিক তখনই খাতা থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করল। সেই ধোঁয়ার ভেতর অসংখ্য মুখ। সবাই কাঁদছে, সবাই মুক্তি চাইছে। তারা একসঙ্গে চিৎকার করছে, শেষ করো, শেষ করো, আমাদের মুক্তি দাও। রিফাত দাঁত চেপে নিজের নামের ওপর আরেকবার রক্ত মেখে দিল। লেখাটা ধীরে ধীরে মুছে যেতে শুরু করল। অপেক্ষমান শব্দটা কাঁপতে লাগল। তারপর একেবারে মিলিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে পুরো লাইব্রেরি অন্ধকারে ডুবে গেল। হঠাৎ রিফাত দেখল সে আর লাইব্রেরিতে নেই। সে দাঁড়িয়ে আছে একটা বিশাল ক্লাসরুমে। চারদিকে সারি সারি বেঞ্চ। প্রতিটি বেঞ্চে বসে আছে ভেজা ইউনিফর্ম পরা ছাত্রছাত্রী। কিন্তু এবার তাদের মুখে আর ভয়ের ছাপ নেই। তারা শান্ত। অনেক দিনের ক্লান্তি যেন শেষ হয়েছে। সবার সামনে দাঁড়িয়ে আছে নাইম। আজ তার মুখে সেই পুরনো স্বাভাবিক হাসি। চোখে আর কালো অন্ধকার নেই। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুই পেরেছিস। রিফাত কাঁপা গলায় বলল, সব শেষ। নাইম চারদিকে তাকিয়ে মৃদু হাসল। আমাদের জন্য? হ্যাঁ। একজন একে একজন করে সব ছাত্র উঠে দাঁড়াল। তারা কেউ কথা বলল না। শুধু রিফাতের দিকে মাথা নত করল, যেন শেষবারের মতো কৃতজ্ঞতা জানাচ্ছে। তারপর একজন, দুজন, 10 জন, 100 জন। তারা ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে যেতে লাগল। কেউ কাঁদছে না, কেউ ডাকছে না। শুধু একটা শান্তি, যে শান্তি এই কলেজ বহু বছর ধরে চেনে না। সবশেষে নাইম দাঁড়িয়ে রইল। সে হাত বাড়িয়ে বলল, ধন্যবাদ বন্ধু। এবার আমাদের সত্যিকারের ছুটি। এই বলে সেও আলো মিলিয়ে গেল। এক বিকট শব্দে রিফাতের জ্ঞান ফিরল। সে মাটিতে পড়ে আছে। ভোর হয়ে গেছে। চারদিকে পাখির ডাক। সূর্যের আলো ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকছে। লাইব্রেরি এখন সম্পূর্ণ ফাঁকা। কোনো বুকশেলফ নেই, কোনো কালো খাতা নেই, কোনো শিক্ষক নেই। শুধু ধুলো আর ভাঙা কাঠ। রিফাত ধীরে ধীরে উঠে বসল। তার হাতে এখনো কাটা দাগ। মানে সবই সত্যি ছিল। সে চারদিকে তাকাল। বৃদ্ধ দারোয়ান কোথাও নেই। শুধু মেঝেতে পড়ে আছে সেই পুরনো লণ্ঠন। আর তার পাশে একটা ছোট্ট চাবির গোছা। চাবির সঙ্গে ঝোলানো মরিচা ধরা ধাতব টুকরোতে খোদাই করা। দারোয়ান। রিফাত অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে লাইব্রেরি থেকে বেরিয়ে এল। কয়েকদিন পর কলেজে আবার স্বাভাবিক ক্লাস শুরু হল।
ছাত্রছাত্রীদের মুখে হাসি ফিরেছে। করিডোরে আর পায়ের অদ্ভুত শব্দ শোনা যায় না। শেষ বেঞ্চটাও আর খালি থাকে না। নতুন ছাত্ররা সেখানে বসে গল্প করে। কেউ আর ভয় পায় না। কিন্তু একটা জিনিস বদলায়নি। প্রতিদিন সকালে কলেজে ঢোকার সময় রিফাত গেটের পাশে দাঁড়ায়, চুপচাপ। কেউ বুঝতে পারে না কেন। কারণ গেটের পাশে এখন আর কোনো বৃদ্ধ দারোয়ান নেই। তবুও প্রতিদিন সকালে সে খুব আস্তে করে বলে, চাচা, আমি আসছি। তারপর কলেজের ভেতরে ঢুকে পড়ে। কিছু জায়গা শুধু ইট পাথরের তৈরি হয় না, কিছু জায়গা তৈরি হয় অসমাপ্ত গল্প, অপূর্ণ প্রতিশ্রুতি আর অশান্ত আত্মার অপেক্ষায়। হয়তো আপনার আশেপাশেও এমন কোনো পুরনো কলেজ আছে যেখানে সন্ধ্যার পর আর কেউ থাকতে চায় না। হয়তো সেসব শুধু গুজব, অথবা হয়তো সত্যিটা কেউ বলতে চায় না। আজকের হন্টেড কলেজ গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং হরর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ পরের গল্পে হয়তো এমন এক অভিশপ্ত রহস্যের মুখোমুখি হবেন যেখান থেকে ফিরে আসা সবসময় সম্ভব হয় না। আজ এখানেই শেষ। সবাই ভালো থাকুন। আর রাত গভীর হলে কেউ যদি আপনার নাম ধরে ডাকে, উত্তর দেওয়ার আগে একবার ভেবে নেবেন।